ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। 9 মাস, তাই না? মাত্র 9 মাসে ডক্টর ইউনূস এবং তার গংদের কিন্তু আসলে তোমাদের আলোচনা যেটা শুনে মনে হচ্ছে যে এদের কিন্তু পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, রানা এবং নরেন, তোমরা যেটা আলোচনা করেছো আসলে বাংলাদেশের রাজনীতি থেকে এখন কিন্তু ডক্টর ইউনূসকে আসলে সরে যেতে হবে। তার কারণে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, দেশের অর্থনীতির কোমর তিনি ভেঙে দিয়েছেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ইনাফ রিজনস কিন্তু অলরেডি। তো এর সাথে আমি আরেকটি সিগনিফিক্যান্ট ইস্যু যোগ করতে চাই, যা তার ক্ষমতায় থাকে আর কোনোভাবেই আসলে জাস্টিফাই করে না আমার কাছে, এবং আমার মনে হয় আপনাদের কাছেও করবে না যারা শুনছেন। এই সরকারের হাত ধরে আমার দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে চরমভাবে হেয় হয়েছে, এবং মনে রাখবেন এই ঘটনাটি ঘটেছে একজন নোবেল লরিয়েটের হাত ধরে, তাও আবার যিনি কিনা শান্তিতে নোবেল পেয়েছেন। হ্যাঁ, চলুন দেখা যাক আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূস কিভাবে আমাদের দেশের ভাবমূর্তিটা হেয় করেছেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের 9 মাসের মধ্যে তিনি 9টি দেশে সফর করেছেন বিভিন্ন সম্মেলনে যোগ দিতে। বলা যায় ক্ষমতা গ্রহণের পরে যতগুলো সম্মেলনে তিনি ডাক পেয়েছেন সবগুলোতেই তিনি ছুটে গেছেন। নিজের সামাজিক ব্যবসা প্রোডাক্ট সেল করার জন্য এ ধরনের সম্মেলনগুলো ওনার জন্য কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম, তাই না? তো সেখানে যতটা না তিনি নিজের দেশের কাজে গিয়েছেন তার চেয়েও বেশি গিয়েছেন সে উদ্দেশ্যে। তো বিভিন্ন সম্মেলনে গিয়ে তিনি দেশের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সাইড মিটিং করার চেষ্টা করেছেন, এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। অস্বাভাবিক যেটা সেটা হলো যে বিভিন্ন সাইড মিটিংয়ে তিনি নাকচ হয়েছেন। আমাদের কাছে 3টা 4টার খবর আছে, কিন্তু আমরা জানি না আসলে আরো কয়টাতে উনি নাকচ হয়েছেন। ঠিক আছে? তো যেমন এই যে 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তো এই সামিটের মাঝখানে তিনি আমিরাতের প্রেসিডেন্টের সাথে মিটিং করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু আমিরাতের প্রেসিডেন্ট শেয়ারজি নাকচ করে দেয়। সাইড মিটিং চেয়ে সম্প্রতি তিনি নাকচ হয়েছেন ফ্রান্স থেকে। ফ্রান্সে জাতিসংঘের 3য় ওশেন কনফারেন্সে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট, হ্যাঁ। তো যে দেশটিতে দেখুন, যে দেশটিতে তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, ওনার সামাজিক ব্যবসার অন্যতম বড় সেন্টারটি যে দেশে অবস্থিত, যার নাম ফ্রান্স ইউনুস সেন্টার, এবং সবচেয়ে বড় কথা যে দেশ থেকে তিনি উড়ে এসে টুপ করে এদেশের ক্ষমতা কুক্ষিগত করলেন, সে দেশ থেকে যখন ডাক আসবে উনি সেখানে ছুটে যাবেন সেটা বলাই বাহুল্য। তাছাড়া সম্মেলনটিও ছিল খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ইমানুয়েল ম্যাক্রোকে যখন দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ করা হলো, ফ্রান্স থেকে খুবই সূক্ষ্মভাবে অপমান, আমি বলবো খুব সূক্ষ্মভাবে অপমান করে বলা হলো তিনি যেন কেবলমাত্র সম্মেলনে যোগ দেওয়ার জন্যই আসেন। ভাবুন অবস্থা। ছেড়ে দিন তিনি একজন দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি তো একজন নোবেল লরিয়েট, তাই না? জীবনের বেশিরভাগ সময় তিনি সেখানে ছিলেন। কেন তাহলে ইমানুয়েল ম্যাক্রো ইউনুসকে এড়িয়ে গেলেন? ডক্টর ইউনুস এতে অত্যন্ত অপমানিত বোধ করেন এবং এই সম্মেলনে যোগ দেবার সিদ্ধান্ত হল্ট করলেন, বললেন যে সেখানে উনি রাগ করলেন আর কি, বেসিক্যালি। ঠিক আছে, উনি রাগ করে বললেন আমি যাব না। তো কেন রাগ করলেন? ফ্রান্স কি এমন কিছু আলোচনা করতে চেয়েছিল যা ইউনুসের পক্ষে আলোচনা করা সম্ভব ছিল না? কিন্তু যে কোনো ধরনের বিষয় আলোচনার দক্ষতা এবং কৌশল কি একজন রাষ্ট্রপ্রধানের থাকা দরকার নয়? সে দক্ষতা কি তাহলে ডক্টর ইউনুসের নেই, এবং সে কারণেই কি সম্মেলন এড়িয়ে গেলেন? এত কনফিডেন্সের অভাব? তো শুধু তাই নয়, এই সম্মেলনের পরপরই ওনার স্পেনে যাওয়ার কথা ছিল, কারণ স্পেনেও একটা গুরুত্বপূর্ণ মিটিং কনফারেন্স হওয়ার কথা ছিল। অ্যাটলিস্ট সকল দেশের জন্যই এটা গুরুত্বপূর্ণ। এই কনফারেন্সটার নাম হলো 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিং অ্যান্ড ডেভেলপমেন্ট। উনি যেহেতু ফ্রান্সে যাবেন না, উনি রাগ করে সেখানেও গেলেন না। তো এখন এগুলো কি কোনো রাষ্ট্রপ্রধানের ম্যাচিওর ডিসিশন?
এরপরে যদি আমরা ২০২৫ এপ্রিলে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের কথা মনে করি, যেখানে তিনি নরেন্দ্র মোদীর সাথে সাইড মিটিং এর জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং পরে আমরা শুনেছি যে তৃতীয় কোনো শক্তির হস্তক্ষেপে মোদী মিটিং করতে সম্মত হন এবং সেখানে গিয়ে ডক্টর ইউনূস কি শুনেছেন? আপনারা সবাই জানেন। কথাবার্তা বলার সময় সাবধানে বলবেন। তোমাদের কি মনে আছে যে ট্রাম্প কিভাবে জেলেনস্কিকে এক মিটিং এ ধমকাচ্ছিলেন? একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে ধমকানো কি মেনে নেওয়া যায়? আমি তখন ভাবছিলাম যে ইউক্রেনের জনগণের কেমন লাগছিল, হ্যাঁ? কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার রাষ্ট্রপ্রধানের জন্য আমার এরকম একটা ফিলিং এর মধ্যে দিয়ে যেতে হবে। মানে দেশের ভাবমূর্তি উনি কি পর্যায়ে নিয়ে গিয়েছেন চিন্তা করা যায়? লাখো শহীদ আর বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে পাওয়া বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজেদের জানান দেওয়া জাতির কি এটা প্রাপ্য ছিল? এখন আরেকটি ঘটনা দেখুন, ৫ অগস্টের পরপর ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। ভারতীয় ভিসা বন্ধ হওয়াতে যে সেকশনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হলো লোয়ার মিডল ক্লাস এবং পুয়ার ক্লাসের লোকজন, যারা ওখানে কম খরচে নিজেদের কালচার, ফুড কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, সে কারণে ওখানে যেত। তো তাদের কথা আমি আরেকদিন আলোচনা করব। কিন্তু সেকেন্ড যে সেকশনটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলো ইউরোপীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাওয়া অনেক শিক্ষার্থী। হ্যাঁ, এখন এসব অনেক দেশেরই এমবেসি কিংবা ভিসা কাউন্সিলিং অফিস আমাদের দেশে নেই। হয় আপনাকে ভারতে গিয়ে ভিসা নিয়ে আসতে হবে, অথবা এখানে কোনো তাদের রিপ্রেজেন্টেটিভ থাকলে তারা আপনার হয়ে আপনার পাসপোর্টটা সেখানে পাঠিয়ে দেবে, ভিসা নিয়ে আপনাকে দেবে। তো এটাই ছিল বহুদিনের নীতি। কিন্তু ৫ অগস্টের পরে আমাদের শিক্ষার্থীরা মহা বিপদে পড়ে গেছেন এবং সেটা সামাল দেওয়ার জন্য ডক্টর ইউনূস এবং তার বাস্তবতা বিবর্জিত উপদেষ্টা মণ্ডলী ক্ষমতা গ্রহণের পরপরই কি বললেন? খুব শীঘ্রই এই সকল দেশের কাউন্সিলর অফিস বা এমবেসি আমাদের দেশে চালু হবে। সে অনুযায়ী তারা কি করলেন? তারা বিভিন্ন ইউরোপিয়ান দেশকে অনুরোধও জানালো। কেউ কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আজ ৯ মাস পরে আমরা কি দেখছি? অফিস করা তো দূরে থাক, সেনজেনভুক্ত দেশগুলোয় সম্প্রতি প্রায় ২১,০০০ বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। শুধু তাই নয়, যে দেশগুলোতে আমরা কম খরচে সহজে যেতে পারতাম সেগুলোর ভিসা ফি বাড়ানো হয়েছে, ভিসা প্রসেসিং টাইম বাড়ানো হয়েছে। আগে যে ভিসা আপনি ২ সপ্তাহে পেতেন তা এখন আপনার ২.৫ মাস ৩ মাস লেগে যাচ্ছে। হ্যাঁ, তো এখানেই শেষ নয়। অনেক দেশের ভিসা এবং অনলাইন অ্যারাইভাল ভিসা বাংলাদেশিদের জন্য বাতিল করা হয়েছে। ভাবুন তো অবস্থা। আমার দেশের ভাবমূর্তিটা কোথায় গিয়ে ঠেকেছে? গত ১০-১৫ বছরে প্রচুর ইয়াং এন্টারপ্রেনার, বিশেষ করে নারী এন্টারপ্রেনারদের জন্ম হয়েছিল। আপনারা সবাই জানেন, যাদের অনেকের ব্যবসা বাণিজ্য নির্ভরশীল ছিল এই সকল অনেক ছোট, ছোট দেশের সাথে। কেউ খোঁজ রাখছেন তাদের কি হচ্ছে? এবার একটু অন্যদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করি। যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে দল, যে দেশ নিজের দেশের সার্বভৌমত্বের মর্যাদা বোঝে না, তাদের কাছে কি আপনি আশা করতে পারেন যে তারা অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হবে? না। ঠিক সেটিই কিন্তু আমাদের এই ডাকাত সরকার এবং তার কিংস পার্টি প্রমাণ করেছে। একদিকে তারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে করিডোর, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিনকে নিয়ে। অন্যদিকে তারা সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিয়ে ভারতকে তাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকিতে ফেলেছে। আবার আরাকানে মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলে মায়ানমারকে তাদের সার্বভৌমত্ব নিয়ে হুমকিতে ফেলেছে। এই দুটি দেশের কেউই কিন্তু সেটি ভালোভাবে নেয়নি। মায়ানমার আমাদের অফিসিয়াল চিঠি দিয়ে থ্রেট দিয়েছে মোটামুটি। ভারত কি করেছে? ভারত একের পর এক বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন দিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের অর্থনীতি আজকে তীব্র সংকটের মুখে। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থলবন্দর দিয়ে কোটি কোটি ডলারের রপ্তানিযোগ্য মালামাল ফেরত আসছে। ভারতের এসবের আমাদের কিচ্ছু হবে না, ভারতকে আমরা দেখে নেব, এই জাতীয় বুলিগুলা আপনারা কিন্তু আর শুনবেন না, আর শুনছেন না, তাই না?
ভারতের কি ক্ষতি হয়নি এতে? আমাদের সাথে বাণিজ্য বন্ধ করাতে? অবশ্যই হয়েছে। কিন্তু সেই ক্ষতির কাছে তারা তাদের সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করেনি। কিন্তু আমাদের অবস্থা দেখুন। আমরা কি করছি এখন? আমরা নিজেদের বিপর্যয় বুঝে এখন আমি সরি আম রিয়েলি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আমরা এখন ভারতের পা ধরতে বাকি রেখেছি। গত কয়েকদিনের সংবাদ মাধ্যমগুলো যদি আপনি লক্ষ্য করেন আপনারা সেটাই দেখতে পাবেন। কোন দরকার ছিল এসবের? বঙ্গবন্ধুকে দেখেন আপনারা যদি একটু হিস্ট্রি আপনাদের তো পড়ালেখার জ্ঞান খুবই মানে কি বলবো পড়েন না তো, হ্যাঁ? Facebook আর YouTube বেস জ্ঞান আপনাদের। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা কি দেখেছি? দেখেছি যে নিজের স্বার্থের বাইরে গিয়ে ভারতের কাছে নতজানু না হতে। শেখ হাসিনাও ভারতের সাথে বজায় রেখেছিলেন সম্মানজনক সহ অবস্থান। ভারত গত কয়েকদিন ধরে নাকি পুশিন করছে বাংলাদেশে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে অ্যা অবস্থা বেগতিক দেখে ৩-৪ টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। বাণিজ্য চুক্তি নিয়ে নাকি আমরা বসতে চাই এবং পুশিন নিয়ে বসতে চাই। কিন্তু ভারত কি করেছে জানেন? ভারত একটি চিঠি দিয়েছে। আমাদের সবগুলো চিঠির কোনো ইস্যুকে অ্যাড্রেস করেনি। বরং সেই চিঠিতে তারা বলেছে, "আমাদের কাছে বিরাট একটা লিস্ট আছে বাংলাদেশীদের, আমরা অতি সত্বর তাদের পাঠাতে চাই।" আ আরেকটা আরেকটা কথা আসলে না বললেই নয়। ধরেন ক্ষমতা গ্রহণের পরপর আসিফ নজরুল কি বলেছিল মনে আছে আপনাদের? যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে। নানাভাবে এই নাম্বার প্রমাণের চেষ্টা অনেকেই করেছে, আমরাও করেছি। কিন্তু আমরা কোনো প্রমাণ তাদের কাছ থেকে তো পাইনি। তাদের স্লিপারি মোডই সবসময় দেখেছি এই ব্যাপারে। সম্প্রতি আমাদের লালটু খালেদ মহিউদ্দিন আ ডাস্টবিন সরি আ প্রেস সচিব শফিক সাহেবকে একই প্রশ্ন করেছেন। ঠিক আছে? তো প্রেস সচিব নার্ভাস কারণ তার কাছে তো ডেটা নাই। বললেন যে, "এই ব্যাপারে আমি কিছু জানি না।" হ্যাঁ? এবং এই এক্সপ্রেশন দেখে আমাদের লালটু সাংবাদিক, লালটু কে যেন বললাম? লালটু খালিদ মহিউদ্দিন। লালটু সাংবাদিকের মুখের ভাবটা দেখার মতো ছিল। মানে ব্যাপারটা এরকম, "কিছু তো একটা দিন। কিছু যদি না দিতে পারেন তাহলে কিছু একটা বানিয়ে দিন। মানে কিছু একটা দিন আমাকে, আমি একটা নিউজ করি প্লিজ।" এটা ছিল লালটুর এক্সপ্রেশন। তো খুব কষ্টের সাথে জানাচ্ছি যে আমরা যারা এই সরকারের বিরোধিতা করছি, তারা কি নিজের দেশকে এভাবে ছোট হতে দেখতে মজা পাচ্ছি? নিজের মাতৃভূমির এই মাথা হেঁট হয়ে যাওয়া দেখা যে কি অসম্ভব কষ্টের, এই ভাবনা বা এই অনুভূতিটা কি আমাদের সরকারের কারো আছে? বর্তমান সরকারের? পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ১ম দিকে চুপ থাকলেও গত কয়েক মাস ধরে কিন্তু তারা লেখা শুরু করেছে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন, রিপোর্টার্স উইথআউট বর্ডারস সহ অনেকেই ইতিমধ্যে বেশ কয়েকবার ডক্টর ইউনূস এবং তার সরকারকে সতর্ক করেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিক নির্যাতন নিয়ে, মাইনরিটির উপর হামলা নিয়ে, নারীর উপর সহিংসতা নিয়ে। একজন নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে, আন্তর্জাতিক সাপোর্ট এবং খ্যাতি যে মানুষটার পেছনের মূল শক্তি, সে মানুষটার হাত ধরেই আমার দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ণ হয়েছে সবচেয়ে বেশি। কেন? কারণ কি জানেন? কারণ তিনি একজন অসম্ভব ক্ষমতালোভী মানুষ। ওনাকে একটি শব্দে যদি আমি বর্ণনা করতে চাই, আমার একটি ইংরেজি শব্দ বারবার মাথায় আসে। শার্লাটান। Who is a charlatan? A charlatan is a person who is willing to do and say virtually anything to remain in the spotlight. ডক্টর ইউনুস, আপনাকে বলছি, আপনি স্পটলাইটে থাকার জন্য যেকোনো কিছু করবেন। আপনি ক্ষমতা থেকে নামবেন না। চরম অপমানিত হয়েও আপনি ক্ষমতা দখল করবেন। ক্ষমতা দখল করে থাকবেন। এক উগ্র জঙ্গি দলের হাত ধরে আপনি ক্ষমতায় বসেছেন এবং এই জুলাই সন্ত্রাসী জঙ্গিরাই আপনার ক্ষমতায় টিকে থাকার ভরসা। এদেশের মানুষের কি হলো? দুনিয়ার বুকে আমার দেশের মাথা হেঁট হয়ে গেল কিনা? এদেশের অর্থনীতির কোমর ভেঙে গেল কিনা? এসবে আপনার কিছুই যায় আসে না। আপনার সামাজিক ম্যাক্রো ক্রেডিট বিজনেস মডেলের ভিত্তি হলো প্রান্তিক নারীর লয়ালিটিকে ম্যানিপুলেট করা। গরিবের রক্তচোষা মহাজন আপনি।
আপনার দারিদ্র্য বিমোচন মডেলে এদেশের দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রেখেছে যেন? 0.1% এরও কম, তাই না? কিন্তু সেখান থেকে আপনার পকেটে ঢুকেছে কত? ১০০,০০০ গুণেরও বেশি। ক্ষমতায় এসেই রানাও যেটা একটু আলোচনা করলো, আপনি আপনার পকেট ভারী করার পথ আরো শক্ত করেছেন। সেগুলো কিছুই আমাদের অজানা নয়। একজন প্রকৃত স্বার্থপর ক্ষমতালোভী মানুষ আপনি। সারা দুনিয়ায় খ্যাতিমান এক নোবেল বিজয়ীর হাত ধরে আমার দেশের ভাবমূর্তি আজ কোথায় গিয়ে পৌঁছালো? আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার কি এই ব্যক্তির আছে? গত ১৫ বছরের কথা বাদ দিন। গত ১৫ বছরে তো আমরা মাথা উঁচু করেছিলাম সব জায়গায়। আমি তো গত ৫৪ বছরে বিশ্ব দরবারে আমার দেশকে এতটা হেয় হতে দেখিনি। লোভ আর প্রতিহিংসা পরায়ণতার এক উজ্জ্বল জ্বলন্ত উদাহরণের নাম কি জানেন? নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। উনাকে যেতে হবে। হ্যাঁ? এটাই আমরা আমরা এখন আমরা বাংলাদেশের সবাই ফিল করছি এখন। আমরা এই ইস্যুগুলোর উপর ভবিষ্যতে আরো আলোচনা করব। সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।